মোদিজি পাঠিয়েছেন মুক্তি দেওয়ার জন্য। আমি এটা করব। আজকে হিন্দু নববর্ষ, শুভ দিনে করলাম। উনি শুক্রবার ছাড়া প্রচার করেন না, আর আমি হিন্দু নববর্ষ শুট করলাম। কিন্তু আমাদের যদি টিকা, শিখা, তুলসীর মালা, ধুতি, মায়েদের, বিবাহিত মায়েদের শাখা পলা সিঁদুর রাখতে হয়, ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস, সঙ্গে আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। শুভেন্দু অধিকারী কিন্তু ময়দানে নেমে গেছেন। খোঁজ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, সততার প্রতীক বলে পরিচিত, কখনো কখনো অগ্নিকন্যা, এখন বিক্রি করছেন, হয়ে গেছেন ঘুগনিকন্যা। তার কোনো খোঁজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানেই নেই। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপির প্রার্থী তালিকা আগেই বেরিয়েছে। ডবল ডবল চমক, শুভেন্দু অধিকারী একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুরে প্রার্থী হয়েছেন। এবং প্রথম দিন থেকেই দেওয়াল লেখন শুরু। শুভেন্দু অধিকারী আজকে আবার তার কেন্দ্রে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর খাস তালুক ভবানীপুরে, যেখানে 1 বছর ধরে তিনি মনোনিবেশ করে আছেন। আগে থেকেই তৃণমূল জমানা থেকে চিনতেন, জানতেন, এই অঞ্চলটা তার পরিচিত, কিন্তু এখন 1 বছর ধরে তার স্ট্র্যাটেজি তৈরি ছিল। এবং আলটিমেটলি ভবানীপুরের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতার গড়ে গিয়ে শুভেন্দু অধিকারী প্রচার করছেন। কারো হিম্মত হচ্ছে না শুভেন্দু অধিকারীকে রুখে দেওয়ার। বড় বড় ডায়লগ দিয়েছিল না তৃণমূল কংগ্রেস, শুভেন্দু ভবানীপুরে এলে তাকে নাকি গো ব্যাক স্লোগান দেওয়া হবে। চোরের মতো আজকে কয়েকটা লোকজন খুব দূর থেকে একটু হালকা চেঁচামেচি করেছিল, কিন্তু শুভেন্দু অধিকারীর মিছিল সামনে আসতেই ল্যাজ গুটিয়ে পালিয়েছে দুর্বৃত্তের দল। খোঁজ নেই ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের। এখন থেকেই মুচড়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিনক্ষণ গুনছেন কবে থেকে ময়দানে নামা যায়। শুভেন্দুবাবু অবশ্য বলেছেন শুক্রবার দিনটা তার পছন্দ। আমরা দেখতে চাই সত্যি কি শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় কি ময়দানে নামবেন, নাকি তিনি এখনো মনে করছেন ময়দানে নামতে হবে না, আমি প্রার্থী হয়েছি, তাতেই ভবানীপুরের লোক খুশি হয়ে গদগদ হয়ে, ওরে বাবা দিদিমণি এখানকার প্রার্থী, তাকেই জেতাতে হবে, তিনি হয়তো ভাবছেন, কিন্তু সময়টা আর ওরকম নেই। ওখানকার মানুষ জানেই না ওখানকার বিধায়ককে। জানেন কি আপনারা? ভবানীপুরের বহু খেটে খাওয়া মানুষ জানেই না, তারা দেখেইনি তৃণমূলের বর্তমান বিধায়ককে। ভবানীপুরের মানুষ জানেই না। মানুষ জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিধায়ককে চেনে না। এবং এর ফায়দা কিন্তু হবে। শুভেন্দু অধিকারী আজকে প্রবল হুঙ্কার দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মেটিয়া বুরুজ চলে যেতে হতে পারে। সত্যি তো এমন হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারবেন, এখন হয়তো কিঞ্চিত ক্ষীণ আশা আছে তার মনে, একটা সময় এমন হবে তিনি বুঝতে পারবেন আর হচ্ছে না। তারপরেও যদি তিনি তার পরাজয়টা মেনে নেন, স্বীকার করে নেন, তাহলে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু তিনি যেহেতু নিজের বিরোধী ফাইটার মনোভাবটা এতদিন দেখিয়ে এসেছেন, তাই আমরা মনে করছি হয়তো তিনি লড়াই দেওয়ার চেষ্টা করবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় ঢুকে শুভেন্দু অধিকারী প্রচার করলেন। সাহস দেখানো উচিত ছিল তো। তিনি তো জানতেন, সংবাদ মাধ্যম যখন জানতো, পুলিশ যখন জানতো, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত খবরিলাল ডিপার্টমেন্ট যখন জানতো, তখন তিনি কি জানতেন না শুভেন্দু আসছে? আসলে সাহস করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সাহস করতে পারছেন না শুভেন্দুকে বেগ দেওয়ার। নন্দীগ্রামের 1956 জ্বালাটা এখনো তার মেটেনি। 1956 ইতিহাসে অজর অমর হয়ে থাকবে। যতদিন বাংলার রাজনীতি থাকবে ততদিন 1956 শব্দটা অজর অমর হয়ে থাকবে। নিজেকে বিশাল মহিরুহ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মহিরুহের পতন একদম দোরগোড়ায়। ভোটটা হবে, তৃণমূল কংগ্রেস ফিনিশ, তৃণমূল শেষ হয়ে যাবে, তৃণমূল নামক বস্তু ইতিহাসে বিলীন হয়ে যাবে। যেভাবে আমরা ডাইনোসরের ফসিল দেখতে পাই, আমরা তৃণমূল কংগ্রেসের ফসিল দেখতে পারবো। কংগ্রেস অতীত হয়ে গেছে, কিন্তু কংগ্রেসের দুটো লোক সব জায়গায় আছে। প্রত্যেকটা বিধানসভায় 2-3টে কংগ্রেসের লোক এখনও আছে। কংগ্রেসের সাইনবোর্ড আছে। বড় বড় শহরগুলোতে কংগ্রেসের টিম টিম করে জ্বলতে থাকা পার্টি অফিস আজও আছে। কিন্তু তৃণমূল নামক দল অতীত হয়ে যাবে। তৃণমূলের পার্টি অফিস খোলার লোক থাকবে না, তৃণমূল করার লোক থাকবে না। এবং তৃণমূলের হয়ে যারা এখন হুঙ্কার দিচ্ছেন, জয় বাংলা বলছেন, আপনাদের বাংলা খাওয়ানোর লোক পাওয়া যাবে না।
কেউ পুছবে না আপনাদের, আপনার মাথায় বাংলা ঢালার লোক থাকবে না। তৃণমূল কংগ্রেসের এই দুর্দশা হবে, আপনি মিলিয়ে নেবেন। যেভাবে এবার ভোটটা হবে এবং যেভাবে, আমি তো এবারের নির্বাচনটাকে 2011 নির্বাচনের মতন দেখতে পাচ্ছি। 2011 নির্বাচন আপনাদের মনে হবে সমস্ত শক্তি এক জায়গায় হয়েছিল, এসইউসিআই, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বুদ্ধিজীবী, মাওবাদী, সব মিলেমিশে একাকার। হ্যাঁ, এবার মাওবাদীরা ময়দানে নেই, কারণ অমিত শাহ ভারতবর্ষ থেকে মাওবাদীদের মুছে দেওয়ার একেবারে প্রতিজ্ঞা নিয়েছেন। কোনো দেশবিরোধী শক্তিকে তিনি রাখবেন না। কিন্তু মাওবাদী বাদ দিলে আপনারা দেখুন, যতই সিপিএম আর কংগ্রেস বিরোধিতা করুক, তাদের তো শক্তি নগণ্য। বর্তমানে সমস্ত শক্তি এক হয়েছে। বিজেপিতে এখন ঠিক 2010-11 সালের সময় একটা ঘটনা ঘটেছিল, ঠিক ভোটের আগে আগে রিজওয়ানুর রহমানের কাণ্ড মনে আছে তো আপনাদের? তার অনেক আগে, 11 অনেক আগে ঘটনাটা ঘটেছিল। রুকবানুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, বিরাট মাইলেজ পেয়েছিল। এবার ঠিক সেই রকমই অভয়ার মাকে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অভয়ার মা সে কথা স্বীকার করেছেন, বলেছেন তিনি প্রার্থী হচ্ছেন। স্বাভাবিকভাবেই এখন দেখুন, একদিকে অত্যাচারিতরা বিজেপির সঙ্গে, একদিকে হিন্দু সমাজ বিজেপির সঙ্গে, একদিকে শিক্ষিত সমাজ বিজেপির সঙ্গে। ভেবে দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে লিখছে জয় শ্রীরাম, যে কারণেই লিখুক, কিন্তু প্রসেনজিতের বাড়িতে বিজেপির তো আগমন হয়েছে। ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতন খোদ বামপন্থী মানুষ, ঘোর বামপন্থী মানুষ, তিনিও বিজেপির দিকে ঝুঁকছেন। এখন তো গুজব উঠেছে তিনি কলকাতায় প্রার্থী হতে চলেছেন। কাশীপুর বেলগাছিয়ায় সম্ভাব্য বিজেপির প্রার্থী নাকি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। হলে হবেন, না হলে না হবেন, সেটা আলাদা কথা। কিন্তু বিজেপির মঞ্চে তিনি গিয়েছিলেন এবং বলেছেন, খুব দামি কথা তিনি বলেছেন যে একটা সময় এমন আসে যখন মতাদর্শের উপরে উঠে গিয়ে রাজ্যের কথা ভেবে বা পরিস্থিতির কথা ভেবে সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, এরকম সময়টা আসে এবং এখন সেই সময়। আমার বহু বামপন্থী কর্মী নেতা, তাদের সঙ্গে যোগাযোগ আছে। বামপন্থী নেতাদের ব্যাপারটা আলাদা, কিন্তু কর্মীরা পর্যন্ত বলছেন, যারা একসময় সিপিএমের, একসময় রেড কার্ড হতো, সিপিএমের কার্ড হোল্ডার যারা ছিলেন, তারা এখন বলছেন যে না, এবারের ব্যাপারটা একটু আলাদা। এবার দলমত ওইসব বুঝি না, সিপিএম জেতাতে পারবে না। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, আর কোনো দিক নেই। এবং বামপন্থীরা, কর্মীরা বলছেন এবার ভোট নষ্ট করার কিন্তু জায়গা নেই, এবার ভোট নষ্ট করলে পাপ লাগবে। তারাও পাপ পুণ্যের কথা বলছেন ভোট নষ্ট করলে এবার রাজ্যটা শেষ হয়ে যাবে। যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হয়, তাহলে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই। ফলে সমস্ত শক্তি, সমস্ত শাসক বিরোধী শক্তি, অত্যাচারিত শক্তি, নিপীড়িত শক্তি ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসেছে। এবং বিভিন্ন দল থেকে আপনারা তো জানেন যে এখন যোগদান হচ্ছে বিজেপিতে। যারাই মনে করছেন এই তৃণমূলকে সরাতে হবে, চলে আসছেন ভারতীয় জনতা পার্টিতে। 1.5-2 বছর আগে, অনেক দিন আগেই চলে এসেছেন কৌস্তব বাগচি, কংগ্রেস ছেড়েছেন। আরেক কংগ্রেস নেতা হালে তার দল ছেড়ে, মুখপাত্রের মতন ক্রিমি পোস্ট ছেড়ে বিজেপিতে এসেছেন, নীলাভ বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আমরা শুনতে পাচ্ছি কৌস্তব বাগচি ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন, নোয়াপাড়া অর্জুন সিং প্রার্থী হতে পারেন। অর্জুন সিং বিজেপিতে ছিলেন, তৃণমূলে গেছিলেন, তৃণমূলের নেতা ছিলেন, আবার এখন বিজেপিতে এসছেন। ফলে বোঝা যাচ্ছে যে সমস্ত শক্তি কিন্তু সম্মিলিত হচ্ছে। জগদ্দলে ডক্টর রাজেশ কুমার আইপিএস প্রার্থী হতে পারেন এবং জোড়াসাঁকোতে বিজয় ওঝা, পানিহাটিতে অভয়ার মা। অভয়ার মার কথা আপনাদেরকে বলছিলাম, প্রার্থী হতে পারেন। ভালো ভালো মানুষরা প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির। তৃণমূলের প্রার্থীরা সব গুণধর হয়েছেন, বিজেপির প্রার্থীদের সত্যিই গুণ আছে। বিজেপিতে সাংবাদিক টিকিট পেয়েছেন, ডাক্তার টিকিট পেয়েছেন, আমলা টিকিট পেয়েছেন, সেনাকর্তা টিকিট পেয়েছেন, নেতারা টিকিট পেয়েছেন, সমাজসেবীরা টিকিট পেয়েছেন। সত্যিই ভালো মানুষের ছড়াছড়ি। সরাসরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যারা উত্তরসূরি, পঞ্চম প্রজন্ম, তিনি টিকিট পেয়েছেন। অন্যদিকে তৃণমূলের গুণধররা, যারা বন্দে মাতরম গাইতে চান না, এরকম ব্যক্তিরা টিকিট পেয়েছেন। এসএসসি কেলেঙ্কারিতে জড়িত পরেশ অধিকারী টিকিট পেয়েছেন। রেশন কেলেঙ্কারিতে জড়িত যদুপ্রিয় মল্লিক ওরফে বালু টিকিট পেয়েছেন। রেশন বন্টন কেলেঙ্কারিতে অভিযুক্ত শঙ্কর আড্ডের মেয়ে টিকিট পেয়েছেন। ধর্ষণ মামলায় অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএমের মানিক,
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের মানিক হয়েছেন, তিনি টিকিট পেয়েছেন। আদিবাসী রাষ্ট্রপতি তো আদিবাসী ঘরের মেয়ে, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করেছেন, সেই অখিলগিরি পুরস্কার হিসেবে টিকিট পেয়েছেন। জেল খেটেছেন সারদায়, মদন মিত্র টিকিট পেয়েছেন। জেল খেটেছেন সারদায়, বলছে এবার বেলে ঘাটা, আমাদের প্রার্থী জেলে খাটা। শেখ শাহজাহান, তিনি টিকিট পাননি, ছাড়া পাননি বলে, কিন্তু শেখ শাহজাহান পার্ট 2 হিসেবে পরিচিত শওকত মোল্লা টিকিট পেয়েছেন। শেখ শাহজাহান হিসেবে পার্ট 3 হিসেবে পরিচিত চোরাচালান এবং রিগিংয়ের জন্য অভিযুক্ত ভাইপোর ডান হাত হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান টিকিট পেয়েছেন। টিকিট পেয়েছেন যিনি চেয়েছেন উর্দু ভাষা একসময় রাষ্ট্রীয় ভাষা হবে এবং যারা হিন্দু ধর্মে জন্মেছে তারা দুর্ভাগা মনে করেন, সেই ববি হাকিম টিকিট পেয়েছেন। গরু পাচারে অভিযুক্ত নারায়ণ গোস্বামী টিকিট পেয়েছেন, যিনি দলের মহিলা কর্মীদের সঙ্গে প্রায়ই অশালীন আচরণ করেন ক্যামেরার সামনে। এমন এমন কথা বলেন মহিলাদের ক্যামেরার সামনে যেটা আমি আপনাকে নিজের মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। সেই নারায়ণ গোস্বামী টিকিট পেয়েছেন, যিনি নিজেরই দলের মহিলাদেরকে উত্ত্যক্ত করেন। তিনিও পিঠে বানাবার কাণ্ডারি। বাংলা সিনেমা এবং খেলাধুলা নষ্ট করার অভিযোগ রয়েছে, সেই অরূপ বিশ্বাস টিকিট পেয়েছেন। নির্মল ঘোষ, যার পুত্রবধূ এসএসসি কেলেঙ্কারিতে জড়িত, তিনি টিকিট পেয়েছেন। বিরোধীদের হুমকি দেওয়ার জন্য পরিচিত এবং অপারেশন সিন্দুরের বিরোধী উন্নয়নের কাণ্ডারি অন্যতম উত্তরবঙ্গে সেই উদয়ন গুহ, উন্নয়ন মানে বিরোধীদের পিঠে যে উন্নয়নটা ছাপের দাগ হয়ে যায়, সেই উন্নয়নের কাণ্ডারি উদয়ন গুহ টিকিট পেয়েছেন। কয়লা কেলেঙ্কারিতে জড়িত মলয় ঘটক টিকিট পেয়েছেন। ওয়াকফ আইন নিয়ে কলকাতাকে অবরুদ্ধ করতে চেয়েছেন, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী টিকিট পেয়েছেন। নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা টিকিট পেয়েছেন। নিয়োগ কেলেঙ্কারিতে আরেক অভিযুক্ত সুজিত বসু টিকিট পেয়েছেন। শিলিগুড়ি পুর নিগমে দুর্নীতির অভিযোগ রয়েছে, দলের সদস্যরাই অভিযোগ করেছিল, সেই গৌতম দেব টিকিট পেয়েছেন। চিটফান্ড মামলার অভিযুক্ত সুবেদ অধিকারী টিকিট পেয়েছেন। জিটিএতে কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণাঙ্কুর টিকিট পেয়েছেন। আরও কত কত নাম আছে অভিযুক্তদের, বলে শেষ করা যাবে না। তৃণমূলের যে 294 যে প্রার্থীর তালিকা, তার মধ্যে দেখা যাবে হয়তো 100 জন দাগী, বিভিন্ন রকমের অভিযোগ আছে। কিছু বলার নেই এই দল সম্পর্কে। দলের নেত্রী তো আইপ্যাক ক্যান্ডে ফেসে আছেন, বাঁচাতে পারবে না, বাঁচবে না ঘুঘু চিরদিন। একদিন চিরদিন ঘুঘু ধান খেয়ে যেতে পারবে না, ঘুঘু ফাঁদে পড়বে, খুব দ্রুতই পড়বে। কারণ সুপ্রিম কোর্টের যা মনোভাব আমরা দেখলাম, সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিলেও আলটিমেটলি কিন্তু স্বস্তি দেবে বলে মনে হয় না। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে মেজাজ আমরা দেখেছি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়তে চলেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী প্যাক সংস্থার যিনি কর্ণধার আছেন, আপনি মিলিয়ে নেবেন আমার কথা 100%, সময় খুব দেরি নেই, তিনি বড় বিপদে পড়বেন। ঘেঁটে যাবে তার সংস্থা। প্রশান্ত কিশোর জানতেন, তাই আগে ভাগে সংস্থা গুটিয়ে ভালোভাবে বাঁচার জন্য বিহারে চলে গেছেন। প্রশান্ত কিশোরই তো গণ্ডগোলটা 2021-এ পাকিয়েছিলেন। তিনি জানতেন তিনি যে অপরাধ করেছেন তার শাস্তি একদিন তাকে পেতে হবে। ঠিক সেই কারণে খুব দ্রুত তিনি বিহারে চলে গেছেন। এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা, তিনি হয়তো ক্ষমা চেয়ে নিয়েছেন, অপরাধ স্বীকার করে ফেলেছেন। ফলে এখন যিনি এই সংস্থাটা চালাচ্ছেন, গোটা অপরাধের কাঁঠাল তার মাথাতেই ভাঙবে এবং খুব দ্রুত ভাঙবে। কি হবে সুপ্রিম কোর্ট যদি একটু অন্যরকম রায় দিয়ে দেয় এবং ভোটের আগেই যদি দিয়ে দেয়? ভোট হতে এখনো অনেক দিন বাকি, সপ্তাহে সপ্তাহে শুনানি হচ্ছে, আগামী মঙ্গলবার শুনানি। কি হবে ভেবে দেখেছেন কখনো? সবচেয়ে বড় ব্যাপার, যেভাবে ইলেকশন করাতে চাইছে ইলেকশন কমিশন, আজকে রাজভবনে বৈঠক হয়েছে, এখন নাম বদলে হয়েছে লোকভবন। সেই লোকভবনে ডিজি ইলেকশন কমিশনের আধিকারিকরা আজকে বৈঠক করেছেন পুলিশ কর্তাদের নিয়ে। বৈঠকটা কিন্তু নবান্নে হয়নি, বৈঠকটা লোকভবনে হয়েছে। ইঙ্গিতটা একদম স্পষ্ট। খুব খারাপ সময় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। শুভেন্দু অধিকারী এমনি এমনি ভবানীপুরে আসেননি। এখানকার মানুষজন কি বলছেন আপনাদেরকে শোনাবো। প্রত্যেক দিন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের ইনপুট নিয়ে আসেন। আজকে আমি আমার প্রতিনিধি এই
প্রতিষ্ঠানের রিপোর্টার এসোনা কুণ্ডু, তাকে ভবানীপুরে পাঠিয়েছিলাম। স্থানীয় মানুষরা কি বলছেন শুনবেন, আপনাদেরকে শোনাচ্ছি সেই কথা। আর উনি যা করেন, যা বলেন, খুব ভেবেচিন্তে বলেন এবং পলিটিক্যাল মানসিকতা নিয়েই বলেন, যাতে ওনাকে নিয়ে যতটা ট্রোল হবে, নেগেটিভ পাবলিসিটি হবে, ততটাই ওনার প্রচারের আওতায় উনি থাকবেন। এই প্রচারের আওতাতে আমরা ওনাকে রাখতে চাই না, কারণ উনি আর এক্সিস্ট করে না ভবানীপুরের মানুষের কাছে। মমতা ব্যানার্জি বললেই তার পাশে একটা ট্যাগলাইন জুড়ে দেন। তো এটা আমরা চাই না। উনি অনেক বর্ষিয়ান পলিটিশিয়ান, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু এইসব আনশান কথার উত্তর দেওয়ার ওনার আমরা ঠিক ভালো লাগে না। উনি তো রীতিমতো বিজেপিকে হুমকি দিচ্ছেন যে আপনাদের এই ক্ষমতাতেই উনি আসতে দেবেন না। দেখুন, হুমকি তো উনি দেবেনই, কারণ উনি ভয় পেয়ে গেছেন। ওনার মতন একজন রাজনীতিবিদ যদি ভয় পেয়ে গিয়ে থাকেন, তাহলে হুমকি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর হুমকিতে যে কোনো দম নেই, সেটা উনি নিজেও খুব ভালো করে জানেন। আর আমরা বিজেপি করি, আমরাও জানি আমাদের কতটা দম আছে আর কার ভরসা। আমরা তো সাধারণ নাগরিকের ভরসায় জিতবো, ভবানীপুরে যারা বাসিন্দা তাদের ভরসায় জিতবো। উনি কি আদৌ ভবানীপুরের বাসিন্দা ছিলেন? উনি তো নাকি এখানে নাকি কিছু সমস্যা তৈরি করছেন। দেখুন, অনেক সমস্যা তৈরি করছে। মানে আমাদের তো ফ্ল্যাগ ছিল, সেই সব কিছু তৃণমূলী দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে। সিসিটিভি আমাদের পার্টি অফিস থেকে ভেঙে চুড়ে দিয়েছে, সেটার জন্য আমাদের কমপ্লেন লঞ্চ করা আছে। কিন্তু তারপরে আমাদের দেয়াল নিয়ে নিচ্ছে। আমরা হোয়াইট ওয়াশ করে আসছি, ওখানে লিখে আসছি যে বিজেপি 2026 থেকে 29 এইসব লিখে আসছি। তারপরেও ওরা ওখানে আবার হোয়াইট ওয়াশ করে দেয়াল নিয়ে নিচ্ছে। হ্যাঁ, দেয়ালে চুরি করছেন। আর কি করবেন বলুন? এটা লাস্ট অপশন ছিল। ভোট চুরি করতে পারবেন না, হয়ে গেল ভোট চুরি, এবার দেয়াল চুরি করবেন। মানুষের মনে যাদের জায়গা হয়ে গেছে বিজেপি, সেটা দেয়াল চুরি করে কি করবেন উনি? তাই তো আমরা বলেছি, ভবানীপুরে শুভেন্দুদা হাঁটবেন, তৃণমূল কাঁপবেন। উনি সবসময় কি হয় এইটা নিয়ে আমরা আলোচনা করব, উনি লাইমলাইটে থাকতে চান, যে সবসময় উনিই টোল হবেন, মিডিয়া জুড়ে উনি থাকবেন। এগুলো ভাববেন না যে উনি না বুঝে বলে ফেলছেন, বুঝেই বলে। উনি বিজেপিকে রীতিমতো হুমকি দিচ্ছেন ক্ষমতায় আসতে দেবেন, আসতে দেবেন না। ওরকম হুমকি তো ওনার অনেক কিছু শুনেছি। SIR আমরা করতে দেব না, ঠিক আছে, ওয়াকআপ করতে দেব না, হয়েছে, সব কটাই হবে। বিজেপি আসবে ক্ষমতায়, কেন উনি যা করে রেখেছেন পশ্চিমবঙ্গে, না চাকরিজীবী নেই। চাকরিজীবীরা কি করছে? ভালো যারা শিক্ষিত যুবক যুবতীরা, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য। তো কোনোটাই উনি করতে পারছেন না। টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। স্বাস্থ্য নেই, আপনি চলে যান যে কোনো, এই যে আমাদের এখানেই আছে ভবানীপুরের মধ্যেই সুপার স্পেশালিটি হসপিটাল SSK, আপনি ওখানে গিয়ে দেখুন ফুটপাতের মধ্যে সব রুগীরা শুয়ে আছে, তার বাড়ির লোকরা শুয়ে আছে। তো কটা লোক ওখানে ভর্তি হয়, বা ভর্তি হওয়ার জন্য যেটুকুনি যতটা দাঁড়াতে হচ্ছে, ততক্ষণে যদি সেরকম মুমূর্ষু রুগী আসে, সে তো মানে বাঁচবে না। তো বাইরে কোথাও নেই। কি সিস্টেম? উনি স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, আমরা বলেছিলাম আয়ুষ্মান ভারত কার্ডটা এখানে যাতে চলে, তাতে 5 লাখ টাকা কভারেজ পেত মানুষ, এবং মানুষ যারা বাইরে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে, যে কোনো রাজ্যে গেলে তার ট্রিটমেন্টটা ওই কার্ডের মাধ্যমে হতো। স্বাস্থ্যসাথী কার্ড তো পশ্চিমবঙ্গের বাইরে চলবে না, তাহলে উনি কি করে দেবেন? না উনি সেই পরিস্থিতি রেখেছেন, সেই পরিকাঠামো রেখেছেন, সেটা নেই। স্বাস্থ্যের জন্য শিক্ষা তো ভেঙে পড়েছে, টিচারদের সব চাকরি বিক্রি হচ্ছে। তো যেই টিচার নিজেই জানে না, নিজেই ফেল করেছে, পরীক্ষায় পাশ করতে পারেনি, সে তাহলে স্টুডেন্টদের কী শেখাবে? বাধ্য হয়ে লোকে কী করছে? গলিতে গলিতে যে ইংলিশ মিডিয়াম গজিয়ে উঠেছে, সেখানে যাচ্ছে পড়তে। সেখানে কি পড়ছে সেটা তো অনেকের বাবা মাও বুঝতে পারছেন না, কেন তাদের হয়তো সেই শিক্ষাগত যোগ্যতা নেই। কিন্তু আমরা যদি গভর্নমেন্ট স্কুলে মিনিমাম শিক্ষাটা আমরা দিতে পারতাম বাচ্চাদের, তাহলে তো এই জিনিসটা হতো না। সবার তো ক্ষমতা নেই, হয়তো অনেক দিন আনি দিন খাই মানুষও, তারাও চাইছে যে আমার ছেলেটা কিছু, মেয়েটা শিক্ষিত হোক, আমাদের মতো যেন জীবন না হয়, তাদের কিছু উন্নতি হোক। তার জন্য তারা নিজেদের মানে ক্ষমতার বাইরে গিয়ে তারা এইভাবে পড়াচ্ছে। তাহলে আর কি হচ্ছে? প্রশাসন আপনি দেখতে পাচ্ছেন, গলিতে গলিতে যেখানে সেখানে বোমে ছাদ উড়ে যাচ্ছে। মহিলাদের শ্লীলতাহানি, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এরকম আমরা দেখিনি। সেই পার্ক স্ট্রিট থেকে বলুন বা কামদুনির থেকে বলুন, হাঁসখালি, কেউই বিচার পায়নি। এবং মুখ্যমন্ত্রী সবসময় আক্রান্তর পাশে না দাঁড়িয়ে তিনি নির্যাতন যারা করেছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কেন? তারা কে? তারা ওনার হচ্ছে পার্টির ধনসম্পদ, এরাই সব ওনার ধনসম্পদ। তো এইরকম মুখ্যমন্ত্রীকে আমরা আর চাইছি না। উনি ভুলভাল বকেন। যখন 1946 সালে দাঙ্গা হয়েছিল, প্রচুর হিন্দু হত্যা হয়েছিল, উনি নাকি তখন
এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন গান্ধীজির অন্বেষণ ভঙ্গ করতে। একদম উনি যেমন ওনার ভাইপো তেমন, দুজনই ভুলভাল বকে, আর ভুলভাল বকে বাংলার মানুষকে বোকা এতদিন বানিয়েছে, আর বানাতে পারবে না। পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে। উনি তো কেন্দ্রে প্রধানমন্ত্রী হবেন বলে দৌড়েছিলেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী হতে পেরেছেন? তো ওনার ভাইপো আর উনি দিবা স্বপ্ন দেখছেন, আর এবার ওনার বিসর্জন হবেই হবে। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং অনেকেই দেখছি যে নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনার সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে এবং বেল আইকন অন করলে আমাদের এই ধরনের ভিডিও বানানোর অনুপ্রেরণা আমরা পাই। আমাদের অনুপ্রেরণা আপনারাই, এবং আমাদের এই লড়াইয়ে যদি সঙ্গী হতে চান, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। এই ধরনের ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং তুলনামূলক এই ভিডিওটা তো তৈরি করতে অনেক সময় লাগে এবং রেডি করতে হয়, ফলে অনেকটা সময় লাগে। আমরা আনকাট ভিডিও একদম আমাদের মেম্বারদের জন্য আগে ভাগে তুলে দিই, ফলে সাধারণ দর্শকের তুলনায় মেম্বাররা 2 ঘন্টা 3 ঘন্টা আগেই ভিডিওটা দেখতে পান, নোটিফিকেশন তাদের কাছে চলে যায়। এছাড়াও আরও যদি আমাদের একটু সহযোগিতা করতে ইচ্ছা হয়, তাহলে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের সাহায্য করতে পারেন। অনেকেই নিয়মিত সুপার থ্যাঙ্কস পাঠাচ্ছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সদস্য হয়েছেন এবং সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন, যারা নিয়মিত দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।